আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে সীমানা স্ট্রেন। প্রথমে সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 সহ 21টি বিল পাস। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস অ্যাপ চালু। আবারও খুলছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী নেওয়ার ক্ষেত্রে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত দুই দেশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় কঠোরভাবে নকল প্রতিরোধের নির্দেশ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, চলবে 12 এপ্রিল পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসলামাবাদে আগামীকাল শুরু হচ্ছে 2 দিন ব্যাপী মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির আলোচনা। এবং ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাই পর্বে 5ম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, আমানত সুরক্ষা বিল এবং নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ 21টি বিল পাশ হয়েছে। এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন। আজ পাশ হওয়া অন্যান্য বিলগুলো হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, এক্সারসাইজ অ্যান্ড সল্ট সংশোধন বিল এবং মূল্য সংযোজন সম্পূরক শুল্ক সংশোধন বিল 2026। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রীগণ জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশের প্রস্তাব করলে সেগুলো কণ্ঠভোটে পাশ হয়। বৈঠকের শুরুতে আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 300 বিধিতে একটি বিবৃতি দেন। বিবৃতিতে অর্থমন্ত্রী বিএনপির সরকার কোন অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে এবং দেশের পরবর্তী গন্তব্য কোথায় হবে তার ব্যাখ্যা দেন। অর্থমন্ত্রী সংসদকে জানান, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। অর্থনীতির মূল সূচকগুলো যেখানে ইতিবাচক ধারায় নিয়ে এসে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে গিয়েছিল বিগত 16 বছরে, তা অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। 2005-06 অর্থবৎসরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6.78% মাননীয় স্পিকার, এবং মূল্যস্ফীতি ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে 7.17%। পরবর্তীতে দুর্বৃত্তায়ন ও ভ্রান্ত নীতির কারণে 2023-24 অর্থবৎসর শেষে প্রবৃদ্ধির হার কমে 4.22%, মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। বিবৃতিতে অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচনের পর কাল বিলম্ব না করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। জনগণকে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি: বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান,
যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে প্রদান করা হবে। প্রকৃত কৃষক, মৎস্যজীবী, পানি সম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান, যার পাইলটিং ইতিমধ্যে করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা, যা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি খাতে 10 লক্ষ কর্মসংস্থান, যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক, রেল, নৌ, বন্দর অবকাঠামোর আধুনিকীকরণ, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি খাতকে গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি। দেশ জুড়ে সৃজনশীল হাব গড়ে তোলার মাধ্যমে এই খাতসমূহে 5 লক্ষ কর্মসংস্থান সৃজন। আন্তর্জাতিক বাজারে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে নতুন ব্র্যান্ড চালু করা হচ্ছে মাননীয় স্পিকার। নতুন করি স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান করা আরম্ভ হতে যাচ্ছে। রাজস্ব ব্যবস্থাপনা ও শক্তিশালী অটোমেশনের মাধ্যমে কর জিডিপি অনুপাত মধ্যমেয়াদে 10%, 2025 সালের মধ্যে 15% উন্নীতকরণ এর উদ্দেশ্যে কাজ চলছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের মূল লক্ষ্য হল অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে ডিরেগুলেশন এর মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। জ্বালানি তেল বিতরণের শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে চালু হয়েছে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ। পরীক্ষামূলকভাবে রাজধানীর 2টি ফিলিং স্টেশনে শুরু হয়েছে এই কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তজা। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলা, এ যেন নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতি বদলাতে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে ইতোমধ্যেই অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হয়েছে। এখানে কিউআর কোড স্ক্যান করেই গ্রাহকের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী দেওয়া হচ্ছে তেল। ফলে অতিরিক্ত জ্বালানি নেওয়ার সুযোগ কমছে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসছে। এই উদ্যোগ সম্পর্কে ট্রাস্ট এনার্জির সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আবুল আলা মোহাম্মদ তৌহিদ বলেন, অ্যাপ ভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়ছে এবং মনিটরিং সহজ হচ্ছে। ফুয়েল পাসের যে অ্যাপটা, এটা পাইলট প্রজেক্ট হিসেবে এলেন বাড়িতে আমরা শুরু করেছি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এবং প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মোটরসাইকেল গ্রাহক তাদেরকেই এই অ্যাপে উৎসাহিত করা হচ্ছে। তাদেরকে আমাদের এখানে সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমে তারা এই ফুয়েল পাস অ্যাপে যাচ্ছে, ইনস্টল করছে, এবং যারা যারা করছে তাদেরকে আমরা উৎসাহিত করছি। যারা এই ব্যাপারে আগ্রহী তাদেরকে আমরা একটু অগ্রাধিকার ভিত্তিতে আমরা তেল দিচ্ছি। এবং এখানে যেটা হলো সেটি হলো যে আমাদের অপারেটিং এন্ডে আমাদের যারা নজেল অপারেটর আছে তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপটা ইনস্টল করা আছে। এই অ্যাপের মাধ্যমে সে যখন এখানে প্রবেশ করে তাহলে সে জানতে পারে যে কী পরিমাণ তেল মজুদ আছে। এটা অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো, আপনার কী পরিমাণ টাকা আছে গ্রাহক এন্ডে যখন এটা সে ইনসার্ট করে তখন দুটো ইন্টারলিঙ্ক হয়ে যায়, এবং যতটুকু সে গ্রহণ করে সেটি আমাদের অ্যাপে, অর্থাৎ যারা নজেল অপারেটর আছে তাদের ওখান থেকে ডেবিট হয়ে যায় এবং সে একটা সিস্টেমের ভিতরে চলে আসে। ইট ইজ রেকর্ডেড যে হাউ মাচ হি হ্যাজ ড্রন। অ্যাপ ব্যবহার করে জ্বালানি নেওয়া মোটরসাইকেল চালকেরা বলেন, রেজিস্ট্রেশন করার পর এখন আগের তুলনায় অনেক কম সময়ে তেল পাচ্ছেন তারা। 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে আমি আসছি। সবাই যখন অ্যাপে চলে আসবে হয়তোবা সবারই 7 ঘন্টা না লাগলেও হয়তোবা 2 ঘন্টার মধ্যে সবাই তেল পেয়ে যাবে। আশা করি হয়তোবা এর চেয়েও কম সময় পেয়ে যেতে পারে। অতিরিক্ত তেল নেওয়া তো ডেফিনেটলি বন্ধ। 10 লিটারের বেশি আমি নিতে পারবো না, আমি পার ডে একবারই তেল নিতে পারবো। এই যে আপনি চাইলেই দিনে 2 বার 3 বার তেল নিতে পারবেন না, চাইলেই বাসায় নিয়ে তেল স্টোর করতে পারবেন না। উনি যেমন হচ্ছে অ্যাপসে আসছেন, লাইন মাত্র উনি 1-1.5 ঘন্টা ওয়েট করছে, তো আমরা তো 8 ঘন্টা ওয়েট করছি। আগে যখন অ্যাপসে ইনস্টল করে আমি 1-1.5 ঘন্টা ওয়েট করে চলে আসতে পারতাম। এইটা ভালো আমি মনে করি, বিকজ অনেকে দেখা গেছে স্টক করতেছে বা নানানভাবে
অবৈধভাবে বিক্রি করার চেষ্টা করতেছে। এতে হলে কি হলো, একজনের যতটুকু প্রয়োজন সে মান্থলি ততটুকুই নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। না, অ্যাপ ইজি আছে, জাস্ট হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার ঢাকা না ঢাকা মেট্রো কোনটা সিলেকশন করতে হবে, সিলেকশন করলে অটোমেটিক সে ভেরিফাই করে নেবে। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল পাওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপও তৈরি হচ্ছে না, যা তাদের জন্য স্বস্তিদায়ক। আমি যখন কাছাকাছি আসলাম তখন ওই যে ব্যানারটা দেখলাম, ওখানে হচ্ছে দেখাচ্ছে যে অ্যাপস দিয়ে আপনার এরকম করা যাবে, আমার ট্র্যাক রাখা যাবে। ইউজুয়ালি অ্যাপস না থাকে আমি 1000 টাকা তেল পাইতাম, এখন হচ্ছে আমি 1200 টাকা তেল পাচ্ছি। তাহলে এটা অবশ্যই আমার জন্য সুবিধা হয়েছে। তবে একজন চালক অভিযোগ করেন তিনি অ্যাপে একাধিকবার চেষ্টা করেও প্রবেশ করতে পারছেন না, যা তার জন্য কিছুটা ভোগান্তির কারণ হচ্ছে। তারা 8টা এসে নিয়ে চলে গেছে, আর আমরা 4টা এসে এখন নিলাম। তারা 8টা এসে তারা মনে করেন এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে গেছে। অ্যাপ ছিল বোধে, তো আমরা অ্যাপসে ট্রাই করলাম, ঢুকতেই পারতেছি না। আমি বললাম যে তাহলে কেউ অ্যাপসে আমার ডাউনলোড করে দিক, অ্যাপসে ঢুকতেই পারতেছি না, কীভাবে আমরা ডাউনলোড দেবো? তাহলে হয়তো সময় বাঁচছে, 4টা দাঁড়াইছে, এখন বেরোইলাম। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এখনও অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামীকাল থেকে এখানে ফুয়েল পাস কার্যক্রম চালু হবে। হুন্ডাতে তেল থাকা অবস্থায় আবার তেল নিচ্ছে, অ্যাপ চালু হলে এটা বন্ধ হয়ে যাবে। টাঙ্কিতে 500 টাকা তেল দিলে দেখা যায় 2 লিটার বা 1 লিটার যাওয়ার পর টাঙ্কি ফুল হয়ে যায়। অ্যাপসে বোধহয় আপনার কালকে কিছু এন্ট্রি হয়েছে, তার আগের দিন একটা কিছু হয়েছে, হয়তো কালকেতে চালু হবে। মানুষের দুর্ভোগ যেটা, এটা একটু কমবে আর কি। যারা রেজিস্ট্রেশনের বাইরে যারা থাকবে তারা কিন্তু পাবে না। ফুয়েল পাস পেতে গ্রাহকদের fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর পাওয়া কিউআর কোড স্ক্যান করলেই নির্ধারিত জ্বালানির পরিমাণ দেখতে পাবেন গ্রাহক। স্মার্টফোন না থাকলেও কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অনিয়ম কমবে এবং কেন্দ্রীয়ভাবে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহজ হবে। তবে ব্যবহারকারীদের প্রযুক্তিগতভাবে অভ্যস্ত করে তোলাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষামূলক এই উদ্যোগ যদি সফল হয় তবে ধাপে ধাপে দেশের সব পরিবহনকে এর আওতায় আনা হবে, যা জ্বালানি খাতে নিশ্চিত করবে শৃঙ্খলা ও স্বচ্ছতা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে নাজেহাল বিশ্ব, ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় জ্বালানি নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাপ সামলানোর চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে বিকল্প। সক্ষমতার 5% নবায়নযোগ্য জ্বালানি হলেও জাতীয় গ্রিডে যোগ হচ্ছে মাত্র 3.69%। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। রিপোর্ট সুমন মাহমুদের। যুদ্ধের কারণে জ্বালানি সংকটে নাজেহাল বিশ্বজুড়ে। জ্বালানি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। চলতি মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ সামলানোর চ্যালেঞ্জের মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে বিকল্প ব্যবস্থা। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির বর্তমান অবস্থা কেমন? মোটা দাগে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এখন অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 5% নবায়নযোগ্য জ্বালানি হলেও গ্রিডে যোগ হয়েছে মাত্র 3.69%। বৈশ্বিক সংকট থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। বিভিন্ন গবেষণায় জানা যায় বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য 2040 সাল পর্যন্ত $32 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন, যার প্রথম পর্যায়ে 2030 সালে যোগান দিতে হবে $8.72 বিলিয়ন। নবায়নযোগ্য জ্বালানিকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতার প্রয়োজন। রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে এখন পর্যন্ত আমরা 5%-এর বেশি অ্যাচিভ করতে পারি নাই। আমাদের যত জেনারেশন হয় তারপর মধ্যে 5%-এর বেশি অ্যাচিভ করতে পারি নাই। জার্মানিতে 60% পর্যন্ত রিনিউয়েবল এনার্জি হয়ে গেছে। তাদের আর এখন এই ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমে গেছে। তো আমাদের দেশে ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতার কারণে আজকে যে বিশ্ব প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে তেলের যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা আমাদের আগের থেকে চিন্তা করা উচিত ছিল। এই রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে করা যায়। প্রচুর ল্যান্ড আছে, এক ফসলি যে সমস্ত ল্যান্ড আছে সেখানে রিনিউয়েবল এনার্জি করা ইভেন আমি মনে করি প্রফিটেবল। এটা করা উচিত, কারণ আমরা যে টাকায় তেল ইম্পোর্ট করি, গ্যাস ইম্পোর্ট করি, সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
বিশেষ করে বিদ্যুতের চাপ সামলাতে অফগ্রিড মাধ্যমকে বিবেচনা, মিটারিং ও স্মার্ট গ্রিডের স্পষ্ট রূপরেখা দেওয়ার পরামর্শ তাদের। পাশাপাশি কমিউনিটি গ্রিডের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ নির্ভর জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠায় কৃষি জমির পরিবর্তে শিল্প ভবনের ছাদে সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থা ও ভাসমান সৌর বিদ্যুতে অগ্রাধিকার দিতে হবে। এত বৈশ্বিক চাপের ভেতরে আমাদের বাংলাদেশের যে প্রাইসটা মানে সরকার ধরে রেখেছে, এটা একটা বিরাট কাজ। রিনিউয়েবল এনার্জির 10টা প্রজেক্ট, এটা প্রায় 350 মেগাওয়াট, এটা চুক্তি হয়ে আছে। এনার্জি স্টোরেজ হয়তো 10% 20% অ্যাড করে যদি একটা সমাধানে যায়, তাহলে এটা কি হবে যে 1 বছরের মধ্যে আপনি দেখবেন যে বেশ কিছু প্রজেক্ট আপনার সফলতা মুখ দেখবে। সাময়িক বিষয় না ধরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আমি 5, 10, 15 বছরে এটাকে যদি 20% লেভেলে নিয়ে যেতে পারি, এটার অ্যাকচুয়ালি ইনস্টলেশন কস্ট হয়তো বেশি, অথবা কনভেনশনাল এনার্জির সাথে প্রাইস ডিসপ্যারিটি কম বেশটা হয়তো একটু ফারাক বেশি, তারপরেও কিন্তু এটা একটা রিলায়েবল এনার্জি। একবার আপনি সেট করে ফেললে কিন্তু এটা থেকে আপনি বেনিফিট পেতেই থাকবেন। সোলার এনার্জিটা অনেক ওয়াইডলি অ্যাভেলেবল। উইন্টার শীত প্রধান দেশগুলোতে কিন্তু তাদের এই সুযোগটা থাকে না। আমাদের প্রায় 12 মাসই সূর্য থাকে, বলতে গেলে কোনো মাসে সূর্য ছাড়া না। সো এটা আমাদের জন্য একটা ন্যাচারাল বিগ অ্যাসেট। এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ইতিমধ্যে সরকার 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 20% নবায়নযোগ্য উৎস থেকে আনার পরিকল্পনা নিয়েছে। তবে জ্বালানি রূপান্তর ও বৈশ্বিক চাপ সামলাতে তা কতটা বাস্তবে রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারের সময়কাল থেকে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে। পাশাপাশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি ন্যায্য, নৈতিক এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে দুই দেশ। গত বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে মন্ত্রী পর্যায়ের এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামনন রামকৃষ্ণন। বিস্তারিত টেক্সট রিপোর্টে। 1 জুন 2024 বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। প্রায় 18,000 বাংলাদেশি কর্মীর সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে যেতে পারেননি শ্রমজীবী এই কর্মীরা। এতে করে এসব কর্মীদের জমা দেওয়া আনুমানিক 800 কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। জটিলতার কারণে আমরা যেতে পারি নাই। আমাদের সবকিছু কমপ্লিট। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতাকে আমাদের। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওয়েলসের তথ্যমতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। বিগত ফ্যাসিবাদ সরকারের 16 বছরে 3 দফায় এ বাজার বন্ধ হয়েছে এবং প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের অভিযোগ উঠেছে। এরপর চক্রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ ওঠে। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তির শ্রমবাজার খুলে দিতে গত বুধবার মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল অভিবাসন নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খোলার বিষয়ে ঐক্যমত হবার পাশাপাশি কর্মী নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে মালয়েশিয়া সরকার তাদের এআই ভিত্তিক নিয়োগ পদ্ধতির প্রস্তাবনা তুলে ধরে মধ্যস্বত্বের দৌরাত্ম্য দূর করা এবং অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনতে প্রস্তাব দিয়েছে। এছাড়া যেসব কর্মী আগের নিয়োগ প্রক্রিয়ায় আটকা পড়েছিলেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠানোর বিষয়েও আলোচনা করেন তারা। শেখ আলী, বিটিভি নিউজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন প্রয়োগ এবং মেধার ভিত্তিতে মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে এক ভার্চুয়ালি মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি 2001 সালের ন্যায় কঠোরভাবে নকল প্রতিরোধের নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থীকে অযাচিতভাবে বাড়তি নম্বর দেয়া যাবে না।
জিপিএ বাড়িয়ে শিক্ষার্থীদের মেধা ধ্বংস করা যাবে না। বিগত সময়ে কি হয়েছে তা ভুলে গিয়ে প্রকৃত মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধানগণ বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা 12 এপ্রিলের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2,000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। তিনি বলেন, আওয়ামী লীগের শাসন আমলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একে একে ফর্ম সংগ্রহ করেন আগ্রহী নারী প্রার্থীরা। স্বতঃস্ফূর্তভাবে জাতীয়তাবাদী দলের এই অফিসে আমরা আজকে এইভাবে ঈদ আনন্দের মতো আনন্দ সহকারে আমরা ফর্ম ওঠাচ্ছি। দল নিশ্চয়ই ত্যাগী, নিবেদিত, আন্দোলন সংগ্রাম, হামলা মামলায় নির্যাতিত সেই সমস্ত নারীদেরকে এখানে বেছে নেবে, মূল্যায়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। যারা সম্মুখ সারিতে ছিল, যারা আন্দোলনে ছিল, যারা নির্যাতিত, তাদেরকে আগে মূল্যায়ন করে তারপরে যদি অন্য কিছু অন্যভাবে মূল্যায়ন করা যায় সেটাকে দেখতে হবে। নারীরা যাতে সমাজের বোঝা না হয়ে নিজেরা কিছু বোঝা বহন করতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করব। আমার এলাকা খুবই দুর্গম এলাকা। এখানে মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে, পর্যটন নিয়ে কাজ করার সুযোগ আছে, শিক্ষা নিয়ে কাজ করার সুযোগ আছে, স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ আছে। যদি আল্লাহ রহমত থাকে তাহলে, এবং আমি যদি সংসদীয় আসনে উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আমি শিল্পী মানুষ, আমি সারা পৃথিবীকে, আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করে থাকি, করে আসছি, এখনও করছি, করব। দল দিবে কিনা আমি জানি না, বাট আমি দলের সাথে আছি, সারা জীবন এই দলের সাথে থাকবো, এই দলের সাথেই মরে যেতে চাই। আমাদের একটি নির্দিষ্ট প্ল্যান আছে, আমরা সেই নির্দিষ্ট প্ল্যান নিয়ে কাজ করব এবং আমরা 31 দফাকে পূরণ করার চেষ্টা করব। নারীর সামাজিক নিরাপত্তা, নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি কর্মস্থলে নারীর যাতে করে ভালো একটা পরিবেশের মধ্যে কাজ করতে পারে, এই বিষয়গুলোর উপর আমি গুরুত্বারোপ করব। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সংঘাত কমার লক্ষণ নেই মধ্যপ্রাচ্যে। লেবাননে ইসরায়েলের টানা হামলা, হরমুজ প্রণালীতে ইরানের নতুন কড়াকড়ি এবং অবরুদ্ধ সম্পদ মুক্তির মতো আর্থিক শর্ত, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল।
এরই মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের বৈঠকের প্রস্তুতি চলছে। অপরদিকে আগামীকাল ইসলামাবাদে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি আলোচনা। তবে বিশ্লেষকরা বলছেন মাঠের বাস্তবতা আর কূটনীতির এই দ্বৈত অবস্থান যে কোনো সময় নতুন সংকট সৃষ্টি করতে পারে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে চলমান হামলা এই যুদ্ধবিরতিকে ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে যুদ্ধবিরতির শর্ত হিসেবে নতুন কড়াকড়ি আরোপ করেছে তেহরান। রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টির বেশি জাহাজ চলাচল করতে দেয়া হবে না। প্রতিটি জাহাজকে ইরানের নির্ধারিত প্রোটোকল মেনে এবং অনুমোদন নিয়েই যাতায়াত করতে হবে। শুধু সামরিক নয়, যুদ্ধবিরতিতে আর্থিক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, বিদেশে অবরুদ্ধ থাকা তাদের সম্পদ 2 সপ্তাহের মধ্যে অবমুক্ত করতে হবে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে তাদের শর্তে যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে ইরান। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই উত্তেজনার শুরু। এরপর মার্চের শুরুতে ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরেও একাধিক ইস্যুতে উত্তেজনা কমছে না মধ্যপ্রাচ্যে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইউক্রেনকে যুদ্ধে নিহত 1000 সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বিনিময়ে ইউক্রেনও 41 জনের বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়াকে। গতকাল 2 দেশের কর্মকর্তারা একথা জানিয়েছেন। যুদ্ধবন্দী বিনিময় বিষয়ক ইউক্রেনীয় কেন্দ্র টেলিগ্রামে সেনাদের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে। তারা জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর 1000 সেনার মরদেহ পেয়েছে কিয়েভ। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে রুশ সেনাদের মরদেহ পাওয়ার কথা জানান দেশটির আইন প্রণেতা শামসেল সারালিয়েভ। রাশিয়ার আরবিসি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ইউক্রেন 41 জনের বেশি সেনার মরদেহ হস্তান্তর করেছে। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ 2 পক্ষ নিয়মিতই বিনিময় করে থাকে। 4 বছর ধরে ইউক্রেনে চলা রাশিয়ার সামরিক অভিযানে এটি সহযোগিতার কয়েকটি বিরল ক্ষেত্রের একটি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। এ যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সুদানের দারফুর অঞ্চলে ড্রোন হামলায় 6 শিশুসহ অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল চিকিৎসা সূত্র ও স্থানীয় কর্মীরা বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানায়। উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কুতুম শহরে বুধবার এই হামলার ঘটনা ঘটে। একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানায়, শহরের একটি হাসপাতালে 12 জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে 6 শিশু রয়েছে, যাদের মধ্যে 3 জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। হামলায় নারী ও শিশু সহ আরও অন্তত 16 জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণতন্ত্রপন্থী সংগঠন আল ফাসির রেজিস্ট্যান্স কমিটি জানায়, ঘটনাটি আল সালামা এলাকায় আল গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়। এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে তারা। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ চলছে। এবার খেলার খবর। হকি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাই পর্বের 5ম, 6ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে 3-2 গোলে পরাজিত করেছে বাংলাদেশ। এ জয়ে 9 দলের বাছাই পর্বে 5ম স্থানে টুর্নামেন্ট শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা।
খেলার 7ম মিনিটে আশরাফুল ইসলাম প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে 11তম মিনিটে উই চেঙ্গেজের গোলের সুবাদে চাইনিজ তাইপে খেলায় সমতা ফেরায়। এরপর 19তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে যায়। পরবর্তীতে 34তম মিনিটে লো কাই হোর গোলে তাইপে আবারও খেলায় সমতা ফিরিয়ে আনে। 4 মিনিট পর মেহরাব হাসান সামিনের গোল বাংলাদেশকে 3-2 গোলের লিড এনে দেয়। বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর এরপর কয়েকটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে তাইপেকে হতাশ করেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে 2-1 জায়গায় সাময়িকভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:36 এবং সূর্যাস্ত 6:12। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1:27, ভাটা সকাল 7:36। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 1:27 এবং ভাটা শুরু হবে রাত 8:20।